খুব সকাল সকাল আজকে আমার ঘুম ভেঙে গেল। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আকাশটা খানিকটা মেঘলা মেঘলা। জানালার বাইরে দিয়ে প্রকৃতিটা ভীষণ মিষ্টি লাগছিল, কিন্তু আবার ঠান্ডাও আসছিল। তাই তো আমি গ্লাস টেনে দিলাম, কিন্তু অরিশা বুড়ি সে তো গ্লাস সরানোর জন্য ভীষণ চেষ্টা করছে। আমরা খুব বেশি দেরি করলাম না, ঝটপট গুছিয়ে নিলাম। এখনই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর এই তো একটুখানি ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গেলাম নাস্তা করতে। হোটেলের নিচের এই হোটেল থেকে আমরা আজকে সকালে খেয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজি। ওয়ারিশা বুড়ির আবার খিচুড়ি চললো না, সে নিল ডাল পরোটা সঙ্গে ডিম ভাজি। ভীষণ মজা করে একা একাই খেয়ে নিল, আমাকে আর খাইয়ে দিতে হলো না। তো এখান থেকে ঝটপট আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখানে আর এক মুহূর্ত দেরি করলাম না, একটা রিক্সা নিয়ে এবার আমরা চলেছি বরেন্দ্র মিউজিয়ামের দিকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাংলাদেশের প্রথম মিউজিয়াম, যেটি আমি আমার মেয়েকে নিয়ে ঘুরে দেখব। কিন্তু জাদুঘরের কাছে পৌঁছে আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেল, কারণ জাদুঘরটি ছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমাদের এবার আর মিউজিয়ামটি দেখা হলো না। তো আর কি করা, মিউজিয়ামের সামনে দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম, তারপর রিক্সা নিয়ে আমরা সরাসরি চলে গেলাম বাস স্ট্যান্ডে। এবার বাসে চড়ে বসলাম। উদ্দেশ্য পুটিয়া বাজার যাব। কি কারণে যাব তো বুঝতেই পারছেন, যাব পুটিয়া রাজবাড়ি দেখতে। ছোটবেলা থেকেই আমার ভীষণ ইচ্ছা ছিল রাজবাড়ি দেখব। পুরনো স্থাপনা, পুরনো বাড়ি আমাকে খুব টানতো। আজকে হয়তো আল্লাহর ইচ্ছায় আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তো রাজশাহী শহরটিকে বিদায় জানালাম। রাজশাহী শহর থেকে পুটিয়া বাজার খুব বেশি দূরে নয়, আমাদের পৌঁছাতে খুব একটা সময় লাগেনি। আর এই তো আমরা পুটিয়া বাজার নেমেই একটা ভ্যান নিয়ে নিলাম। পুটিয়া রাজবাড়িটি বাজারের ঠিক নিকটেই অবস্থিত, বেশি না, খুব জোর 10 মিনিট সময় লাগে। আস্তে আস্তে আমাদের সঙ্গে সেই আমলের শিব মন্দির আর দোল মন্দিরে দেখা হয়ে গেল। এই দুটো মন্দির এখনো সুরক্ষিত আছে, কারণ এগুলো সংরক্ষণ করা হয়, এগুলো ব্যবহার করা হয়। বর্তমানেও এখানকার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এখানে বড় করে তাদের বিভিন্ন পূজা অনুষ্ঠান এগুলো এখানে উদযাপন করে। সামনে এগোতে এগোতেই আমার চোখে ধরা পড়ল বিশাল সেই পুটিয়া রাজবাড়িটি। বইয়ের পাতায় আর টিভিতে যেটি আমি বহুবার দেখেছি, কিন্তু সেই রাজবাড়িটি কি চোখের সামনে এত কাছ থেকে দেখতে পারবো, এটি আমার কাছে খানিকটা কল্পনার মতোই লাগছিল। কি বিশাল এই রাজবাড়িটি! বইয়ে যেমনটি দেখেছি, বাস্তবে এটা তার থেকেও বহুগুণ সুন্দর। কি নিখুঁত কারুকার্য মণ্ডিত। ভেতরে ঢোকার আগে আমি এর বাইরের সৌন্দর্যটি দেখছিলাম। কত শত বছর আগে এটি তৈরি, অথচ এখনও কত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। কি নিখুঁত হাতের দক্ষতা আর কি নিখুঁত শিল্পকর্ম। তখনকার শিল্পীরা কত যত্ন করে তৈরি করেছে এই রাজবাড়িটি। বইয়ে কত রাজা রানীর গল্প শুনেছি, রাজবাড়ির গল্প শুনেছি, আজ সরাসরি দেখতে পেলাম আসলে রাজবাড়ি এমনই হয়। রাজবাড়ির দ্বিতীয় তলায় মিউজিয়াম রয়েছে। তো আমরা বেশি দেরি না করে এখান থেকে টিকিট কেটে সরাসরি দ্বিতীয় তলায় চলে যাব এখন মিউজিয়ামটি দেখতে। মিউজিয়াম দেখবে এই কথা শুনে আমার অরিশা বুড়িও ভীষণ এক্সাইটেড ছিল। তো এখানে দেখলাম একটা ব্যানারে পুরো রাজবাড়ির একটা ম্যাপ আর রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস এখানে তুলে ধরা হয়েছিল, সেটাই পড়ে নিলাম। অরিশাও চেষ্টা করছিল একটু একটু পড়ার, আর যে শব্দগুলো পারছিল না আমার কাছ থেকে শুনে নিচ্ছিল। আর এই তো এবার আমরা সিঁড়ি দিয়ে রাজবাড়ির দ্বিতীয় তলায় উঠছিলাম, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। যত কাছ থেকে দেখছিলাম আর ততই এর বিশালতা আমাকে মুগ্ধ করছিল। প্রত্যেকটা কোনায় কোনায় শিল্পীর এক নিখুঁত হাতের ছোঁয়া। তখন তো এত বড় বড় ইঞ্জিনিয়ার ছিল না, তাই না? তাহলে কে করলো এত সুন্দর নকশা? ওয়ারিশা বুড়িকেও দাঁড় করিয়ে দিলাম কিছু ছবি তোলার জন্য। এত সুন্দর জায়গায় এসেছি, কিছু স্মৃতি সংরক্ষণ না করলে কি চলে? তবে মিউজিয়ামের ভেতরে আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না, এটি নিষেধ ছিল। তবে সত্যি কথা বলতে মিউজিয়ামের ভেতরে আমার দেখার মতো কিছু চোখে পড়লো না। কিছু কালো পাথরের মূর্তি ছিল যেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, বিভিন্ন স্থান থেকে সংরক্ষণ করা হয়েছে। আর ছিল বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে এমন কিছু প্রাচীন স্থাপনার ছবি। তো এখান থেকে খানিকক্ষণ ঘোরাঘুরি করে এবার আমরা নিচের দিকে গেলাম। আমরা এবার রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি। ভেতরে দেখলাম খানিকটা সংস্কারের কাজ করা হয়েছে। আমি যতই ভেতরে ঢুকছিলাম আর আমি মুগ্ধ হচ্ছিলাম আর ভাবছিলাম, আহা কি সুন্দর। যখন এই রাজবাড়িটি জমজমাট ছিল, চারিদিকে লোকজনের আনাগোনা ছিল, না জানি তখন আরো কত সুন্দর লাগতো, তাই না? আমি কল্পনায় খানিকটা পুরনো দিনে ফিরে যেতে চাইছিলাম। খুবই ভালো লাগছিল আমার ভেতরের পরিবেশ, একেবারে গা ছমছমে। আর একটু এগোতেই চোখে পড়ল আমাদের ঐতিহাসিক সেই বড় গোবিন্দ মন্দির। আর মন্দিরের প্রবেশের মূল ফটকটি ছিল বিশাল, সে আগেকার সিংহ দরজা, যেটির গল্প শুনেছি। কি বিশাল দরজা, এখনো অনেকটাই অক্ষত রয়েছে। না জানি কতটা মজবুত করে তৈরি করা হয়েছিল এটি। ওয়ারিশা বুড়িকেও দেখালাম, ও তো শুনেছে গল্পে অনেক, কখনো তো দেখেনি, আজ দেখিয়ে দিলাম। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম। শুধু আমরা নয়, প্রতিনিয়তই অনেক অনেক দর্শনার্থীদের এখানে আনাগোনা লেগেই থাকে।
এত সুন্দর স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে অনেক অনেক দর্শনার্থীরা এখানে আসে আমাদের ইতিহাস ঐতিহ্যের সংস্পর্শে আসার জন্য। শুনেছি এই বড় গোবিন্দ মন্দিরের অন্য একটি নাম রয়েছে, সেটা হলো চতুষ্কোণ মন্দির। মন্দিরটির বাইরের পুরো দেয়াল জুড়ে রয়েছে পোড়া মাটির ফলকে অঙ্কিত হিন্দুদের পুরাণের বিভিন্ন ঘটনা, যেগুলোকে ছবির মতো অলঙ্কৃত করে এখানে স্থাপন করা আছে। এখানে এসে দেখলাম এই মন্দিরটি প্রায় অক্ষত রয়েছে, তাছাড়া এর আশেপাশে অনেক স্থাপনা রয়েছে যেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। অরিশাপুরীও ঘুরে ঘুরে দেখছিল আর আমি দেখছিলাম শুধু এই ডিজাইনগুলো। তখন তো এত উন্নত প্রযুক্তির কোনো মেশিন ছিল না, এই সমস্ত ডিজাইন শিল্পীরা হাতেই তৈরি করেছে। মন্দিরটির সামনেই রয়েছে অনেক প্রাচীন একটা অলকনন্দা ফুলের গাছ। এই ফুলগুলো আমার ভীষণই পছন্দের। গাছটি দেখে বোঝা যাচ্ছিল যে এর বয়স কত। এখান থেকে বেরিয়ে আমরা আরেকটু সামনে আসলাম। এখানেও রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির। একটা মন্দির যেটিকে একেবারে সংরক্ষিত করে রাখা আছে। এই মন্দিরটি হলো সেই মন্দির যেখানে রানী তার স্নান শেষ করে এসে পুজো করতেন। এটি হিন্দুদের কাছে খুবই গুরুত্ব বহন করে, যার কারণে এটিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। এই ছোট্ট মন্দিরটি দেখতেও কিন্তু ভীষণই সুন্দর ছিল, আর এটিও ছিল একেবারে নকশা করা পোড়া মাটির ফলকে। আমরা ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম, আর আমাদের সামনে ধরা পড়লো সেই ঘাট যেটির গল্প আমি বহুবার শুনেছি। এই সেই ঘাট, যে ঘাটটি সেই আমলে রানী তার গোসলের জন্য খুবই পরিকল্পিতভাবে তৈরি করেছে। মানে সেই আমলে এমন পরিকল্পনা সচরাচর চোখে পড়তো না, তবে রানী তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তার সম্মান বজায় রাখার জন্য সুপরিকল্পিতভাবে এই সুন্দর ঘাটটি তৈরি করেছিলেন। এই সেই ঘাট যেখানে রানী আর তার দাসীরা গোসল করত, যার কারণে যাতে বাইরের থেকে এটি দেখা না যায় এজন্য এটি চারদিক দিয়ে এভাবে উঁচু করে দেয়াল তৈরি করা হয়েছিল। আমার কিন্তু এই ঘাটটি খুবই পছন্দ হয়েছিল। অরিশা দৌড়ে চলে যাচ্ছিল পানির কাছে, তাকে ডাক দিতেই সে আবার ফিরে এলো। মানে পানি দেখলে তার আবার পানির কাছে না গেলে চলে না। শুধু অরিশার নয়, আমারও কিন্তু এখান থেকে আসতে মন চাইছিল না, আমারও এখানে কিছুক্ষণ বসে থাকতে মন চাইছিল। এই দিঘিটা পানি ছিল খুবই সুন্দর, আর দিঘির আশপাশের পরিবেশও ছিল ভীষণই চমৎকার। দেখে বোঝা যাচ্ছিল যে এইখানটা বেশ সুন্দরভাবেই সংরক্ষণ করা হয়। দূরে দেখলাম একজনকে একটা ছোট ডিঙি নৌকা নিয়ে মাছদেরকে খাবার দিচ্ছে, তার মানে এই দিঘিতে এখন মাছও চাষ করা হচ্ছে। এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আমরাও ঘোরাঘুরি করে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। ঘাটের পাশের এই যে বাড়ি, এখানেই মূলত রানীরা বসবাস করতেন। আর প্রথমে যে বিশাল প্রাসাদটি দেখে এসেছিলাম ওটি ছিল রাজবাড়ির দপ্তরখানা। রানীদের বসবাসের এই অংশটিও ছিল ভীষণভাবে কারুকার্যমণ্ডিত। এখন খানিকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে এসেছে, তবে আমার মনে হয় সংরক্ষণ করলে এগুলো অনেক সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব। তো প্রাসাদের এই অংশটিতে আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। রাজবাড়ির এখনও অনেক অংশ আমাদের দেখার বাকি, তাই তো আমরা মূল ভবন থেকে এখন একটু সামনের দিকে যাব। এই রাজবাড়িটি বিশাল অঞ্চল নিয়ে তার সাম্রাজ্য বিস্তার করেছিল। সেই আমলে এই পুরো অঞ্চলটি ছিল রাজবাড়িরই অংশ। মূল ভবন থেকে বের হওয়া মাত্রই চোখে পড়ল বিশাল এক দিঘি। এর পাশে ছিল ছোট্ট একটা টঙের চায়ের দোকান। অনেক হাঁটাহাঁটি করে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে একটা বসার জায়গা পেলাম, আর এক কাপ চা নিয়ে কিছুটা সময় এখানে বসে তারপর বিশ্রাম নিয়ে নিলাম। ওখানে বসে থেকেই আমার সামনে দিঘির ওপারে চোখে পড়লো আরো সুন্দর সুন্দর কিছু স্থাপনা, যেগুলো দেখার জন্য আর দেরি সইল না, আমরা চলে আসলাম। এগুলোও ছিল সেই আমলের কিছু মন্দির। তবে আশ্চর্য হলাম এটা দেখে যে এই মন্দিরগুলোর পাশেই রয়েছে একটা মাদ্রাসা। এটা দেখে তো বোঝাই যায় না যে আমাদের বাঙালিদের মধ্যে কত মিল। আমরা পরস্পরের ধর্মের প্রতি কতটা শ্রদ্ধাশীল। আমাদের মধ্যে কোনো হিংসা নেই, আমরা সবাই মিলেমিশে একসঙ্গেই থাকি। তো ভেতরে আসতেই এই দৃষ্টিনন্দন স্থাপনাগুলো কিন্তু আমাকে একেবারে মুগ্ধ করে ফেলেছিল। কি সুন্দর কারুকাজ! আমার অরিশা এখানে এসে একেবারে পাখির মতো উঠতে শুরু করলো। শুধু আমরা নয়, এখানে আরো অনেকেই ছিল যারা ছবি তুলছিল। আসলে ছবি তোলার মতোই একটা জায়গা। আমরাও বেশ কিছু ছবি তুলে নিলাম। তবে আমার অরিশা বুড়ি এই খোলা জায়গায় এসে একটু ছোটাছুটি করেই বেশি আনন্দ পাচ্ছিল। এর আশেপাশে আরো কিছু ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ চোখে পড়লো, যেখানে হয়তো সেই আমলের জমিদাররা বসবাস করতেন। এর কিছু কিছুতে আবার সরকারি দপ্তর বসেছে, যেমন এটি হলো এখানকার রেজিস্ট্রি অফিস। তো এই রাজবাড়িতে আজকে আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। ইতিহাসকে একেবারে কাছ থেকে দেখতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। এই রাজবাড়ির সৌন্দর্য কিছুটা আমি ক্যামেরা বন্দি করে পরিবেশন করার চেষ্টা করলাম মাত্র। এখন চলে যাচ্ছি। যদিও আমার যেতে একদমই মন চাইছিল না, কিন্তু কি আর করা, আমার হাতে সময় যে খুবই কম। তো
তো এখান থেকে বেরোতে বেরোতে দুপুরের বেলা একেবারে শেষ, পেটে ছুতো দৌড়চ্ছিল। তাই তো পুটিয়া বাজারের এই হোটেলটিতে আমরা চলে আসলাম কিছু খাওয়ার জন্য। দুপুরের খাবার হিসাবে আজকে আমরা এখান থেকে খেয়েছিলাম গরুর মাংস আর পাতলা ডাল। এতেই শান্তি। অনেক হাঁটাহাঁটি করে খুব জোর খিদা পেয়ে গিয়েছিল, তাই তো এখান থেকে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও বাস চড়ে বসলাম। উদ্দেশ্য আমাদের পরবর্তী গন্তব্য। আমরা আরও একটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখব আজ, যেটিও কিনা ভীষণই আকর্ষণীয়। আমরা কোথায় চললাম সেটি জানতে হলে আমার সঙ্গেই থাকুন আর অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ভিডিওটির জন্য।